জমিদারি, মূল প্রসঙ্গ জমিদারি নিয়ে। তার একটা ছোট্ট অংশ। দুদিন আগে প্রথম আলোতে একটা তাদের ভাষায় মতামত ছাপা হয়েছে। লেখক হলো প্রতীক বর্ধন। উনি আমার কখন প্রথম আলোর আর এক সহকারী সম্পাদক হয়ে আছে আমি কখনো খেয়াল করিনি। ওই লেখাটা দেখে আমি প্রথম সিরিয়াস হইলাম, এই নামে একটা লোক আছে জানার পরে। ওনার লেখার সাবজেক্ট হলো হেডলাইন, তেবাগা থেকে মামদানি। কথা বুঝেন, মামদানি যে সম্প্রতিকালে নিউ ইয়র্কের মেয়র হয়েছে। আগে মামদানি নিয়ে আমার অন্য ভিডিও আছে, ওখানে দেখে নিন যে কেউ যদি ডিটেল জানতে চান। তো সে লিখতেছে হেডলাইন, তেবাগা থেকে মামদানি, বামপন্থীদের জন্য নতুন বার্তা। আচ্ছা, মামদানি নাই খাইছেন ভালো কথা, তেবাগাও আপনাদের নিয়ে যান। তো জমিদারি ফালাই তুই তেবাগাতে কেন? ওই জন্য লিখেছি কমিউনিস্টরা কেন জমিদারি উচ্ছেদের দায় ফেলে রেখে তেবাগা আন্দোলন নিয়ে কথা বলে, এটা নিয়ে এখন কথা বলবো। প্রথমে শুরু করি তাহলে জমিদারি উচ্ছেদ, জমিদারি আর তেবাগার মধ্যে ফারাকটা কি, মিলটা কি? আপনারা জানেন যে 1793 সালে ব্রিটিশ আমলে, আচ্ছা ওটুকুও বলে দিই, আমরা অনেকেই জানি যে সিরাজউদ্দৌলাকে পরাজয় ঘটায় ব্রিটিশরা ক্ষমতা দখল করেছিল, কিন্তু একটা ইম্পর্টেন্ট শব্দ, এটাকে বলে দেওয়ানি, যেখান থেকে আমরা দেওয়ানি আদালত, দেওয়ানি মামলা, দেওয়ানি বলি। দেওয়ানি কথার মানে হলো অ্যাকচুয়াল, মানে শব্দটার অ্যাকচুয়াল আক্ষরিক মানে হলো অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে আমরা এখন অ্যাডমিনিস্ট্রেশন বলি। এরই ফার্সি শব্দটা ফার্সি, এটাকে ওরা বলতো দেওয়ান, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রিয়াল সাবজেক্ট, বিষয়ে কথা বলা, এটাকে বলতো দেওয়ান। তারা কখনোই অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নেয় নাই। 1757 আপনি শুনেছেন ব্রিটিশের ক্ষমতা নিয়েছে, কিন্তু দেওয়ানি নেয় নাই। দেওয়ানি নিতে নিতে 1772 সাল লেগে গেছে। কেন নেয় না সে মেলা কাহিনী আছে, ডিটেলে যাচ্ছি না, খালি হেডলাইনে আপাতত বলে রাখলাম এতদিন সময় লাগছে, 57 থেকে 72, ফলে যথেষ্ট সময়। 1757 সময় লাগিয়েছে তারা। কেন লাগিয়েছে? কারণ এরপরে আর একটা বক্সারের যুদ্ধ করতে হয়েছে ওদেরকে। বক্সারের যুদ্ধের পরে এটা হয়েছে। বক্সারের যুদ্ধ কি, কেন এটার সাথে রিলেশন, এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে আপাতত। পরে অন্য কোথাও ডিটেল যদি করি তখন বলবো, আপাতত এতটুকুই থাক। 1772 সালে যখন অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপরে এই জমিদারি প্রজেক্ট, এটাকে ওরা বলতো পার্মানেন্ট সেটেলমেন্ট, মানে চিরস্থায়ী বন্দোবস্ত, এটাই হলো জমিদারি আইন। এই আইনটা করেছিল 1793 সালে। এই 1793 সালে যখন জমিদারিটা তারা দেওয়ার শুরুর দিকে কেউ জমিদারি কিনতে চায় না, অনাগ্রহ হচ্ছে। 7 বছর লাগছে সম্ভাব্য জমিদাররা কি হইলে কিনবে সেটা ব্রিটিশদেরকে জানতে, আর সেই অনুযায়ী আইনগুলোকে কারেকশন করছে, নতুন করে একটা আইন জারি করছে, নতুন করে। এই করতে করতে প্রায় 1800 দিকে এটা স্টেবল হয়, তখন জমিদারি বেচা শুরু করে। আর এগুলো মূল কথা না, মানে মূল প্রসঙ্গে যাওয়ার আগেকার প্রস্তুতিমূলক শব্দ আসলে। তাহলে এই জমিদারির ভিতরে 95%-এরও বেশি জমিদারি যারা কিনলো 1800 সালের পরে, স্টেবল হওয়ার পরে, তারা সবাই হিন্দু। একটা প্রশ্ন তো করাই যায়, এরা টাকা পেলো কোথায়? কারণ জমিদারি কিনতে গেলে আগে টাকা দিতে হইতো, পরে খাজনা তুললে প্রফিট আপনার, কিন্তু জমিদারি কিনতে গেলে পরে আগে টাকা দিতে হইতো। আমাকে সুনির্দিষ্ট ওই যে বলতো সূর্যাস্ত আইন, যেদিন বলা থাকতো সেই দিনের সূর্যাস্তর আগে পর্যন্ত টাইম থাকতো টাকা পৌঁছে দেওয়ার জন্য। কোম্পানির যে প্রশাসনিক সিস্টেম আছে, সেই প্রশাসনিক অফিসে গিয়ে টাকা জমা দিতে হতো। এই ছিল জমিদারি কেনার ব্যবস্থা। এই টাকা পাইলো কই, ডিটেলে যাবো না, এখানে সংক্ষেপে বলবো। এই যে মাঝখানের সময়টা 57 সালে নিচ্ছে, এরপর থেকে মোগল আমলের যে ভূমি খাজনা তোলার যে ব্যবস্থা ছিল, এই ব্যবস্থাটা সহ আওলায় গেছে। কারণ মোগল আমল একটা সেটেল সিস্টেম ছিল, মোগলদের শাসনই নাই। এরপরের এই যে সময়টা ছিল আসলে আমাদের মির্জাফরের জামাই, তাদের শাসন আমল ছিল আসলে এগুলো। অর্থাৎ তারা ব্রিটিশদের সাথে যে বেইমানি করছিল, বাঙালির সাথে করে ব্রিটিশদের সাথে গেছিল, গিয়ে যে কদিন তারা শাসন ক্ষমতা চালাইছিল, তারা হলো মির্জাফরের জামাই, মানে মির্জাফরের আত্মীয়রা এটা চালাইছিল এই মাঝখানের সময়টা। সো একটা ভাঙাচোরা অবস্থা আর কি। এই সময় কে খাজনা তুলছে এইটা দেখার লোক ছিল, নজরদারি কম ছিল, পরবর্তীকালে করছে তারা। এইটা করতে গিয়া যে ফাঁক করে টাকা মারছে, খাজনা ঠিকই তুলছে কিন্তু জমা দেয় নাই, কাকে যে দিবি, এগুলো ঘাপলা ছিল। এই টাকাগুলা নিয়েই পরে জমিদারি কিনতে আসতেছে। এর চেয়ে বেশি আপাতত জেলে যাবো না। পরে হলো কি, এবার জমিদারি যখন কেনা শুরু করলো, তখন তারা স্বভাবতই এতে যে জিনিসটা ঘটলো, একটা তো জমিদারি কিনছে ভালো কথা, কিন্তু এখন সমাজের ভিতরে একটা ব্যাপক চেঞ্জ হয়ে গেল সমাজটা। কেমন? আগে যেমন ছিল যে আপনার মোগল শাসন আছে, ডাইরেক্টলি আপনি মোগলের যাকে নিয়োগ দেওয়া আছে, দেওয়ান বলে যাকে নিয়োগ দেওয়া আছে, যার কাছে খাজনা দিতে হবে, খাজনা দিলে খোদা হাফেজ। জমির টাইটেলও আপনি জমি দিচ্ছেন, জমি নিয়েছেন, চাষাবাদ করে খাইতেছেন, সিম্পল। এর সঙ্গে আপনারা জানেন হিন্দু ধর্মের জাত প্রথা, জাতিভেদ কত ভয়াবহ, এগুলোর কোনো ইম্প্যাক্ট জমিদারির মধ্যে নাই। কিন্তু যখন এটা এই জমিদারি ব্যবস্থা চালু হয়ে গেল 1800 সালের পর থেকে, এইটার কারণে এখন এই জাত প্রথাটা খুব শার্প হয়ে গেল
1800 পরে কেন শার্প হয়ে গেল? এইবার এই শাসনের সাথে জমিদার জাত প্রথাটাকে ব্যবহার করা শুরু করলো, কারণ যারা প্রজা তাদের বিরুদ্ধে হিন্দু আছে, মুসলমানও আছে। এখন সে মুসলমানদের ডিগ্রেডেশন বানাই দিল। মুসলমানদের সামাজিক পজিশন কোথায়? বাঙালি মুসলমানদের সামাজিক পজিশন হলো হিন্দুর যে জাত প্রথা তার সবচেয়ে নিচা জাত যারা, তাদেরকে বলা হতো, অনেক নিচা জাত আছে সেগুলোকে একটা বলা যায়, যেমন ধরেন যে চামার, বাংলায় কত ভাষায় বলে ফেলি চামার। চামার কথাটা আসছে হলো, তুই তো একটা চামার বললাম এরকম। চামার কথাটা আসছে, অরিজিনাল শব্দটা ছিল চর্মকার। চর্মকার মানে হলো, আপনি যখন কৃষিভিত্তিক একটা সমাজে আছেন, আপনার সমাজে পশুকে আপনি ব্যবহার করেন, বিশেষত গরু, গৃহপালিত যেসব পশু আপনার বাসায় থাকে, আপনার জমি জমা চাষ করার ক্ষেত্রে এটা কাজে লাগে। জমি জমা রিলেটেড ধান মারাই থেকে শুরু করে যতটুকু আপনি শিখছেন কৃষি কাজে হেল্প লাগে হলো অনেক গৃহপালিত পশু। এগুলো যদি মারা যায়, এটাকে ফেলবে কে? কোথায় ফেলবে? সেই জন্য একটা ভাগার তৈরি হল। ভাগার মানে ডাম্পিং জায়গা, যেখানে লাশটাকে ফেলবে। আর এটা নিজে নিজে ন্যাচারালি ধ্বংস হয়ে যাবে। হয়তো হাড়টা বেঁচে থাকবে, হাড়টা তুলে কেউ বেচলে কোথাও কাজে লাগলে, তখনকার দিনে হাড়ও কোন কাজে লাগে কেউ জানতো না। কিন্তু ওই চর্মকার হলো সেই জাতি, একটা নিচু জাত যাদের কাজ ছিল এই পশুগুলাকে, মৃত পশুকে সৎকার করা, মানে একটা জায়গায় ডাম্প করা, সমাজের মধ্যে না। আর এরপরে তারাই আবিষ্কার করলো যে ওখান থেকে যদি চামড়াটা বের করে আনা যায়, এই চামড়া দিয়ে পরবর্তীকালে এইটাই জুতাতে আসছে, কাজে লাগছে। ওখান থেকে আসছে চর্মকার কথাটা। তাহলে ডাম্পিং এই কাজটা যারা করতো, কৃষি ভিত্তিক একটা সমাজের পশু পাখি মারা গেলে তাদেরকে যেখানে ডাম্প করা হয়, সেটি হলো আসলে এই পেশাটার নাম ছিল চর্মকার। এইটাকে সবচেয়ে নিচু জাত মনে করা হতো। ওর হাতে ছোঁয়া, এমনিতে হিন্দু ধর্মের ছোঁয়াছুঁই শেষ নেই, ব্রাহ্মণদের কাজ তো টাচই করা যাবে না। ওর পানির নিচে ওই পানি ছুঁয়ে দিলে তো ওই পানি খাইবেই দেশ, আর ছোঁয়াছুঁই এত সাংঘাতিক। সেখানে চর্মকার, রে বাবা রে বাবা, এটা সবচেয়ে নিচু। কেন চর্মকারের কথাটা এত গুরুত্ব দিয়ে বললাম এই জন্য, বাঙালি মুসলমানের অবস্থা ওই চর্মকারের নিচে, এটা বুঝেন ভালো করে, ইম্পর্টেন্ট। আমি এতক্ষণ ধরে চর্মকারটা এত ডিটেল বললাম এই জন্য, চর্মকারের অবস্থায় দেখেন হিন্দু জাত প্রথার ভিতরে সবচেয়ে নিচা। বা এরকম আরো অনেকে আছে যারা যারা চর্মকারের সমসাময়িক বা চর্মকারের মতন সোশ্যাল স্ট্যাটাস, জাতের স্ট্যাটাস, মুসলমানের অবস্থা এর নিচে। তাইলে এখন দাঁড়ালোটা কি? এই কথাগুলো তখন চাঙ্গা হয়ে উঠে, যেহেতু মোগল শাসন ব্যবস্থা যখন চলে যাচ্ছে, এই হিন্দুরা যখন জেকে বসতেছে 1800 সালে, জমিদার হিন্দুরা, এরপর থেকে এই চেঞ্জটা ঘটল। এই চেঞ্জ ঘটার পরে এই যে বাঙালি মুসলমান আর জীবনে উঠতে পারল না উপরে, কারণ তার সোশ্যাল কন্ডিশনটা তাকে আটকে ফেলছে। এরপরে আরেকটা শয়তানি করে জমিদার হিন্দুরা। কালচারালি হিন্দু প্রজাও আছে, মুসলমান প্রজাও আছে। বাঙালি হিন্দু প্রজা, মুসলমান প্রজা দুটোই আছে। হিন্দু প্রজাদেরকে তারা একটু কাছে টেনে নিল। কি অর্থে? যখন বলতেছে তুমি আমি তো হিন্দু, তো আমরা আলাদা কেন? আমাদের মধ্যে কালচারাল বন্ধন আছে, আমরা তো একই। ওইখানে এই কথা বলে সে ওদেরকে আলাদা করতেছে। কেন? তাহলে প্রজার মধ্যে দুইটা ভাগ হইল। আর ওই যে বললাম জাতের কথা বলে তো মুসলমানদেরকে নিচে ভালা রাখছে, এটা কাজে লাগছে তার। তখন আপনি যদি কোনো কাচারি বাড়ি বুঝেন কিনা আমি জানি না, কাচারি শব্দটা আসছে যেখান থেকে। কাচারি মানে কাচারি এস্টেট, এগুলো বলা হতো। মানে জমিদার যেখানে বৈশ্যা তার অ্যাডমিনিস্ট্রেশনটা চালাইতো, ওটা হলো কাচারি বাড়ি, যেখানে গিয়ে আপনি খাজনা দিয়ে আসতেন। সো এই কাচারি বাড়িগুলাতে আপনি দেখতে পাইতেন দুই ধরনের বসবার ব্যবস্থা প্রজাদের, একটা মুসলমানদের জন্য, একটা হিন্দুদের জন্য। হুকা দেওয়া তো সেকাল তামাক, পিতলের হুকা, ভালো তামাক। কার্পেট তো আর সেকাল কার্পেট ছিল না, সেখানে বলা হতো শতরঞ্চি মেলে দেওয়া আছে। মুসলমান প্রজা ঘাসের উপর বইতেছে, পিতলের তামাক নাই, ওই গারু নাই, নারকেলের মালা দিয়ে হুকা খাচ্ছিস, নারকেলের মালার হুকা হলো এখানে সস্তা তামাক। ফলে ক্লাস বিষয়টা এখানেও কাজ করতেছে। এই যে সোশ্যাল ডিভিশন এবং এই জন্য নিচে ফেলা রাখা, এটার কারণে বাঙালি মুসলমানকে আরো বেশি করে চাপতে পারছে। এটা দিয়ে তারা শাসন করছিল আসলে জমিদারেরা এই পুরা 150 বছর বলতে পারে, আরো বেশি। কারণ জমিদারি উঠে গেছিল 51। আমাদের এখানে তাও আবার পাকিস্তান বানানোর পরে, আগে উঠাইতে পারিনি। তাহলে জমিদারি ব্যবস্থাটা হলো এই জিনিস আসলে, যে কেন জমিদাররা টিকতে পারছিল এই 150 বছর। আর তেবাগ এবং কি তার মানে, তাই একটা কথা বলে নি, খালি জমিদারি ব্যবস্থার এই যে ধারণাটা তৈরি হলো ওই সময়, এইটা তারা বজায় রেখেছিল এবং এখনো বজায় রেখে আছে। হিন্দুত্ববাদের ফাউন্ডেশনটা হচ্ছে জমিদারি। বাংলায় হিন্দুত্ববাদের ফাউন্ডেশন, যার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে, এটি হলো জমিদারি ব্যবস্থা। জমিদারি দখল করতে পারা জমিদার হিন্দুদের, যারা 95% ছিল আসলে হিন্দু জমিদার, এটাকে তারা তাদের হিস্ট্রি, হিন্দুত্ববাদের হিস্ট্রি ফাউন্ডেশন মনে করে, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করে। বাংলায় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো জমিদারি দখল। জমিদারি কিনে আমরা সবাই হিন্দু পাই, এইটাকে তারা বিরাট অ্যাচিভমেন্ট মনে করে। কেন এই কথা বলতেছি?
কারণ এই যে একটু আগে জাত দেখালাম, জাতের কারণে ওরা ডোমিনেন্সিটা, এই যে এখন আমি বলতেছি ইন্ডিয়ান হেজিমনি তাড়াতে হবে, ইন্ডিয়ান হেজিমনির ফাউন্ডেশনটা, বাংলার এর ফাউন্ডেশনটা হচ্ছে জমিদারি থেকে শুরু। আর ঠিক জমিদারের উল্টাটা হলো তেবাগা। তেবাগা মানে কি? তেবাগা মানে হলো জমিদারি অ্যাজ ইট ইজ তা থাকবে, কেবলমাত্র ফসলের 3টা ভাগ হবে, 3টা ভাগের একটা ভাগ পাবে প্রজা। এইটাকে কমিউনিস্টরা মনে করে এটা বিরাট বিপ্লবীপনা একটা। এই তেবাগা আন্দোলন আমাদের এদিকে হয়েছিল, আমরা যেটাকে কানসাট এর ওদিক মানে চাঁপাইনবাবগঞ্জ পরজোর কিছুটা নওগাঁর দিকে আসছিল জিনিসটা, ওখান থেকে এই পর্যন্ত। এখানে ওই যে তাদের বিখ্যাত নেত্রী আছে, তাদের তেবাগা আন্দোলনের নেত্রী, কমিউনিস্টদের নেত্রী ছিলেন ইলা মিত্র। ইলা মিত্র, ইলা মিত্রের স্বামী ছিল আসলে চাঁপাইনবাবগঞ্জের জমিদার। সো ইনি হচ্ছে তেবাগা আন্দোলনের নেত্রী। এই যে প্রতীক বর্ধন যারা তো প্রশংসা করতেছে, ফলে বুঝতেই পারতেছে। ওকে, সো তেভাগার দিয়ে এই যে প্রতীক বর্ধন, সেই জন্য কেন অ্যাচিভমেন্ট হিসাবে তেভাগা বলছে। সো তেভাগা মানেই হলো জমিদারিটা বজায় রেখে 3 ভাগ সম্পত্তি, জমিদারি উঠানো যাবে না, হিন্দু আধিপত্য, জমিদার আধিপত্য, হেজিমনি, এটা কিছুই ভাঙা যাবে না। এটা হচ্ছে তার মানে কমিউনিস্টের ফাউন্ডেশন। দেখেন, ও কিন্তু নিজেকে কমিউনিস্ট দাবি করছে। ও যদি কমিউনিস্টই হবে তাহলে জমিদারির পক্ষে আর্গুমেন্ট করে কেমনে, জমিদারি রাখতে হবে এই আর্গুমেন্টটা করে কেমন করে, সেটার প্রসঙ্গে একটু পরে যাব। তাহলে মূল প্রসঙ্গ হচ্ছে যে জমিদারি রেখে 3 ভাগ। এই তেভাগা হচ্ছে প্রতীক বর্ধনদের এই জন্য ভাষ্য যে তেভাগা থেকেই কমিউনিস্ট আন্দোলন শুরু হয়েছিল, সেটা থেকে এখন নিউ ইয়র্কের মামদানি পর্যন্ত গেছে। তাইলে কমিউনিস্ট বয়ানের ভিত্তি কোথা থেকে শুরু হচ্ছে দেখেন। ও তেভাগাকে এতক্ষণে গুরুত্ব দিচ্ছে, জমিদারিকে না কেন। এইটার কিছুটা একটা ধারণা দিলাম, বাকি ধারণা এখন আরো দিব আমি আপনাদেরকে। ওকে, সেকেন্ড কথা হলো আসলে জমিদারি কেন উচ্ছেদ করতে হবে? এটা হিন্দু আর ডমিনেন্সি ছিল সেই জন্য না, এর চেয়ে বড় কারণ আছে। আপনি যদি জমিদারি না তুলেন, জমিদারি মালিকানা ব্যবস্থা, অর্থাৎ অন্য ভাষায় বলে ভূমি মালিকানা ব্যবস্থা যদি জমিদারি রেখে দেন, তাহলে ওই দেশে কখনোই শিল্প কারখানা গড়ে উঠবে না। কিসের সঙ্গে কি মিলাই দিলাম? ইয়েস, শিল্প কারখানা। শিল্প কলকারখানার মানে হলো, এটাকে বলে ক্যাপিটাল ফরমেশন। আপনারা ক্যাপিটাল মানে পুঁজি, কমিউনিস্টরা যেটা খুব ঘৃণা করে। ক্যাপিটাল ফরমেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্যাপিটাল ফরমেশন মানেই হলো, ক্যাপিটাল মানে হলো কৃষি চালিয়ে, কৃষিকাজ চালিয়ে, কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা চালিয়ে যে সারপ্লাস, যে উদ্বৃত্ত সম্পদটা হবে, সেই সম্পদটা যদি একটা বড় জায়গায় কালেক্ট করেন, এটিকে বলছি ক্যাপিটাল। ওটা তখন ক্যাপিটাল হিসেবে হাজির হবে। হোয়াট ইজ ক্যাপিটাল? ওই যে সঞ্চিত সম্পদ আর ক্যাপিটাল মধ্যে পারে কি? খুব সিম্পল। সঞ্চিত সম্পদটা এবার নিয়ে আপনি নতুন একটা উৎপাদন ব্যবস্থা শুরু করতে পারবেন, যে কোনো একটা এই নতুন উৎপন্ন ব্যবস্থা যেটা কৃষিভিত্তিক না, এটা যদি শুরু করতে চান তাহলে তো আপনার প্রথম বিনিয়োগ লাগবে না। ওই বিনিয়োগটা কই পাবেন? ওই বিনিয়োগটা আপনি নিয়ে আসেন কৃষির উদ্বৃত্ত থেকে। কৃষিকাজ করে 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 যে উদ্বৃত্তটা হয়েছে, ওটা নিয়ে এসে এবার যেখানে এসে ঢালেন, ওটাই একটা সময় শহর গড়ে ওঠে। এই শহর কথাটা এখান থেকে শুরু হবে। ওটা শহর। এই জন্য শহরের আগে আছে আসলে গঞ্জ। এটা নিয়ে আমার অন্য ভিডিও আছে, আমি জানি না এখন অ্যাভেলেবেল কিনা, আমি দেখবো, না হলে আমি আবার বলবো এটা নিয়ে। গঞ্জ, গঞ্জ মানে এক্সচেঞ্জ সেন্টার। এক্সচেঞ্জ সেন্টার মানে নারায়ণগঞ্জ, গঞ্জ কেন? গঞ্জ মানে হলো আগেকার দিনে কৃষিভিত্তিক সমাজের মধ্যে ধরে একেবারে আরো আদিকালে মনে করেন যে একটা গ্রাম পাশের গ্রামের সাথে চেনা পরিচয় নাই, মানে কারা থাকে জানি না, কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে এই গ্রামের যা জিনিস তা বিক্রি করছে পাশের গ্রামের কাছে, পাশের গ্রামের যা জিনিস তা বিক্রি করছে এই গ্রামের কাছে। এটাকে বলে কার্ল মার্ক্সের ভাষায় এটা হলো এক্সচেঞ্জ, বিনিময়, পণ্য বিনিময়। এই পণ্য বিনিময় শুরু হবে দুটা গ্রামের মধ্যে, প্রথমে একবারে শুরুতে, তারপরে দুজনের মধ্যে সম্পর্ক হবে। এই জন্য ল্যাঙ্গুয়েজের আর এক নাম এক্সচেঞ্জ। কার্ল মার্ক্সের ভাষায় ল্যাঙ্গুয়েজ ইটসেলফ এক্সচেঞ্জ, আর একটা বিনিময়। কেমন? এই যে আপনি পাশের গ্রাম, ওই শব্দটাকে দিয়ে বলে ওটা ওই গ্রামের। তো যখন ওরা দুজনে পরস্পরের ক্লোজ হবে, কিসের জন্য? পণ্য বিনিময় করতে গেছে, তো কথা বলতে হবে না? কথা বলতে গেলে আরেকজনের ভাষা শিখবে না?
তাহলে যেটা একদিক থেকে দেখলে এক্সচেঞ্জ মনে হচ্ছে, ভাষা মনে হচ্ছে, আসলে ওটা তো একটা এক্সচেঞ্জ। কি এক্সচেঞ্জ? মনোভাব এক্সচেঞ্জ বলতে পারে। তাহলে মনোভাব এক্সচেঞ্জটাই আবার পণ্য বিনিময়। আপনি চাল কুমড়া দিচ্ছেন, ফুলকপি আনছেন, অথবা চাল গম দিচ্ছেন, সবজি নিয়ে আইছেন, কিছু তো একটা এক্সচেঞ্জ করছেন, বিনিময় করছেন। এই জন্য এক্সচেঞ্জ কথাটা বিনিময়, হ্যাঁ, মার্কসের কাছে এই জন্য এক্সচেঞ্জ শব্দটা হিউজ, হিউজ মানে হিউজ, এমন কিছু নাই যা বোধহয় বাদ নাই তার থেকে। সো এই জন্য ভাষা একটা আর একটা এক্সচেঞ্জ, ল্যাঙ্গুয়েজের এক্সচেঞ্জ, পণ্য বিনিময় না শুধু। বেশিরভাগ কমিউনিস্ট যদিও বিনিময় শব্দটাকে, এক্সচেঞ্জ শব্দটাকে, পণ্য বিনিময়টাকে কেবলমাত্র ইকোনমিক এক্সচেঞ্জ হিসেবে বুঝে থাকে। এই ধারণাটা ভুল। মার্কসের কাছে এক্সচেঞ্জ মানে শুধু অর্থনীতি না, ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ। দেখেন, এছাড়া ল্যাঙ্গুয়েজ হবে না। এখান থেকে আসেন, এখান থেকে আসবে, এই জন্য গঞ্জ লাগবে। গঞ্জ মানে একটা নদীর ধারে হবে। নদীর ধারে যা কেন? কারণ পণ্যগুলো আনতে তো আপনার পরিবহন ব্যবস্থা বলতে তো নদী আর নৌকা ছাড়া তো অন্য কিছু নাই। তো ওখান থেকে নিয়ে আসছেন, এই জন্য একটা নদীর পাড়ে হবে, একটা ঘাটে হবে। দেখবেন যে ঘাটে ইউজুয়ালি একটা বটতলা থাকবে, যেখানে সবাই মিলে বটের চায় বসতে পারে, আর ওখানে একটা গঞ্জ তৈরি হবে, এক্সচেঞ্জ সেন্টার এবার বলতে পারেন। সো গঞ্জ মানে এক্সচেঞ্জ সেন্টার। নারায়ণগঞ্জ এমনি এমনি ঢাকার পাশে হয় নাই। সো যতগুলো আমাদের পুরনো দিনের গঞ্জ আছে, সবগুলো দেখবেন যে কোনো নদীর পাড়ে। আর এই গঞ্জগুলো একটা সময়, এই গঞ্জই বড় হলে পরে এটা তখন শহর হবে। আর এই শহরে গিয়ে এবার নতুন উৎপাদন ব্যবস্থা, যখন উৎপাদন ব্যবস্থা, কিন্তু এটা কিন্তু এক্সচেঞ্জ সেন্টার, প্রোডাকশন তৈরির জায়গা না। খেয়াল রাখেন, খালি প্রোডাকশনগুলো এখানে আসবে, নানান কৃষিজাত পণ্য এখানে আসবে, আর বিনিময় হবে পরস্পরের মধ্যে। এরপর আস্তে আস্তে আপনি একটা শহর গড়বেন, মানে এখন একটা নতুন ধরনের একটা প্রোডাকশন হবে। যেমন প্রথমত শুরু হবে হাপড় দিয়ে। হাপড় তো বুঝছেন, আমার কামার, কর্মকার যেখানে আসে, দা কাচি শান দিয়া দেয়, বানায় দেয়, এই ধরনের মানে হাতের কাজ জাতীয় জিনিস হবে আসলে। পরবর্তীকালে এগুলোই বড় বড় কারখানা হবে। এখন ওই কারখানা যে আপনি দিবেন, পুঁজিটা পাইবেন কই? এই পুঁজিটাই দিবে আপনার কৃষিতে যে উদ্বৃত্তটা আছে ওইটা আসবে। তাহলে আপনি জমির মালিকানায় যদি গিয়ে রেখে দেন, জমিদারি ব্যবস্থা রেখে দেন, তাহলে কেউই বিনিয়োগ করবে না। কেন? কৃষিতেই দাঁড়ান যে নতুন বিনিয়োগ লাগবে, কৃষিতে কেউ যাবে না বিনিয়োগ করতে। কেন? কারণ কৃষির মালিকানাটা হলো জমিদার আর প্রজা, এই তো মালিকানা। জমিদার বলবে আমি যদি কৃষিতে নতুন করে বিনিয়োগ করতে যাই, আমার খাজনা কি বাড়বে? বাড়বে না। তাহলে আমি কি জন্য বিনিয়োগ করব? সো জমিদারের ইন্টারেস্ট নেই এখানে। আবার প্রজা জিজ্ঞেস করেন বিনিয়োগ করো না কেন? প্রজা বলবে যে ভাই, নিজে খাজনা দিয়ে খেতে পারি না, আমার কয় টাকা আছে আমি আবার বিনিয়োগ করব? আচ্ছা, আরো মূল প্রশ্নে যান, কৃষিতে নতুন করে বিনিয়োগ করতে হবে কেন? আর ফান্ডামেন্টাল কোশ্চেন। বিনিয়োগ করতে হবে এই জন্য যে কৃষিতে যদি বিনিয়োগ করতে না চান তাহলে কি হবে? এই যে বলেছিলাম গঞ্জ শহর গড়ে উঠবে, এগুলা গঞ্জ শহর গড়ে উঠতে গেলে পরে আপনার নতুন করে লেবার লাগবে, নতুন করে ক্যাপিটাল লাগবে, দুইটা জিনিস লাগবে। এই দুইটা জিনিস আনতে হবে তো কৃষি থেকেই। কৃষি থেকে তার মানে কিছু লেবারকে রিলিজ দিয়ে দিতে হবে। ধরেন আগে 100টা লেবার নিত একটা পুরা গ্রামের মধ্যে, 100% সবাই কৃষিতে কাজ করত। ওখান থেকে এখন করতে হবে কি, আপনি আগেকার চেয়ে এখন 75% লেবার পাবেন, আর 25% লেবার আমি শহরে নিয়ে চলে যাব, গঞ্জ থেকে শহর পর্যন্ত চলে যাব। তাহলে 25% চলে আসলো। তাহলে এখন কি হবে, এই 75% লোককে, আগের 100% লোককে খাওয়াইতে মতন কৃষি উৎপাদন করতে হবে। কেন? কারণ যে শহরে যাচ্ছে কারখানায় চাকরি করতে, সে খাইবে কি? ওটাও তো কৃষি থেকে আসবে। তো ফলে কৃষির উৎপাদনটা 100%ই করতে হবে, আগেকার মতনই করতে হবে, কিন্তু 25% লেবার ছেড়ে দিতে হবে। তাহলে এই যে এটা তখনই সম্ভব যখন কৃষিতে বিনিয়োগ করতে পারবেন আপনি, অর্থাৎ টেকনোলজি বদলাবেন, কম শ্রমের মধ্যে বেশি উৎপাদন করার মধ্যে বুদ্ধি শুদ্ধি শিখবেন, টেকনিক্যাল জিনিসপত্র শিখবেন, ফসলটা এমনি না করে অমনে চাষ করলে যে বেশি প্রোডাকশন হয় এগুলো নিয়ে গবেষণা করবেন, চিন্তাভাবনা করবেন। এই জিনিসগুলোকেই বলতেছে বিনিয়োগ। তাহলে কৃষিতে বিনিয়োগটা না করলে এই 25%কে বের করে আনতে পারবেন না। আর এমনিতেই একটা পর্যায়ে গিয়ে কৃষির সারপ্লাস হয়ে যাবে লেবারে। কেন? জনসংখ্যা বাড়ছে। এমনিতেই দেখেন প্রতিদিন লোক ঢাকায় ঢুকছে কতগুলা, এখনকার ঢাকাতে
গ্রাম থেকে লোক ঢাকাতে আসতেই থাকবে। কেন? তার পেশা বদলে, ওখানে গিয়ে যে আয় করে তা কোলায় না, সংসার চলে না। ফলে ওখানে থাকা যা, আর শহরে গিয়ে রিক্সা চালায় খাওয়াটা ভালো, ওর হিসাব করে ও বুঝতেছে। সো অন্য একটা শহরে যাবে। এই যে শহর কথা কেন বলতেছি বারে বারে, পেশা বদলাতে যাবেই সে। যত জনসংখ্যা বাড়বে, আগে ছিল বাপ 14 পুরুষের জমি, ও জমি ভাগ হতে হতে এমন অবস্থা যে এখন থাকার ভিটেটা কেবলমাত্র আছে, বাকি খাবো কি তাইলে? ইটস এ ন্যাচারাল প্রসেস। সো কৃষিতে এই যে চেঞ্জটা হবে, এখানে তার মানে আপনাকে লেবার বের করে আনতে হবে, আর কিন্তু একই পরিমাণ চাষাবাদ করতে হবে। তাহলে এই যে নতুন এবারে 25% যে শহরে আসলো, তাকে তো কাজ দিতে হবে। এই কাজের জন্য তো আপনার শিল্প লাগবে, শিল্প মানে বিনিয়োগ লাগবে। এই টাকা কই পাবেন? তাহলে এইটাকে বলছে ক্যাপিটাল ফর্মেশন। তাহলে গ্রামের সারপ্লাস থেকে ক্যাপিটাল ফর্মেশন করতেই হবে। এই ক্যাপিটাল ফর্মেশন না করলে সবাইকে খাইতে দিতে পারবেন না আপনি। জওয়াহরলাল নেহরু স্বাধীন হয়েছে ঠিকই, স্বাধীন হওয়ার পরে সে দেশের লোকে খাইতে দিতে পারে নাই, শিল্প করার দিকে মন দেয় নাই। তাহলে হবে? এই স্বাধীনতা নিয়ে কি করবে ইন্ডিয়া? তাহলে লোককে কাজ দিতে গেলে আপনার ক্যাপিটাল ফর্মেশনটা ইম্পর্টেন্ট। ক্যাপিটাল ফর্মেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জমিদারি ব্যবস্থা। কেন? না জমিদারের ইন্টারেস্ট আছে এর মধ্যে, না প্রজার সামর্থ্য আছে এর মধ্যে ইনভেস্ট করার। কথা ক্লিয়ার? তাহলে আপনি যে নতুন করে যে নতুন ব্যবস্থাটা তৈরি হচ্ছে, গ্রামের সবাই কাজ দিতে পারবেন না আপনি। এইটার জন্য আপনার ক্যাপিটাল ফর্মেশন মাস্ট, আপনার করতেই হবে। এখন আসেন, তাহলে ক্যাপিটাল ফর্মেশন যদি চান, তাহলে এই যে একবার জমিদারের পায়ে আমরা হিন্দুরা খুব আরামে আছি, একটা হেজিমনি বানা হালাইছি, একটা আধিপত্যের দুনিয়া কায়েম করছি, মুসলমানকে দাবড়া একেবারে ওই চর্মকারদের নিচে হালাই দিছি। এটা নিয়ে যতই গর্ব করেন, আপনি এই সমাজ টিকাইতে পারবেন না। এই জন্য আমরা দেখেন 1950 সালে জমিদারি উচ্ছেদ আইন আনছি, পাশ হয়েছে 51 সালে, পরের বছর আগস্টে। আর ওয়েস্ট বেঙ্গল জমিদারের মালিক সমিতি গিয়ে নেহরুর কাছে ধর্ণা দিচ্ছে দেশভাগের বিরুদ্ধে তারা, কারণ জমিদারি চলে যাবে, আবার বিনিয়োগও যাবে না, তারা জমিদারি ছাড়বো না। এটা দিয়ে কয়দিন তারা ঠেকা রাখছিল, ঠেকাতে পারে নাই। 47 সালে দেশভাগ হয়ে গেছে। দেশভাগ হওয়াতে আমাদের এইবার কন্ট্রোল আসছে, আমরা এবার সুবিধাজনক পাইয়া 51 সালের মধ্যে জমিদারি উচ্ছেদ করে দিচ্ছি। সো প্রথম ক্যাপিটাল ফর্মেশনের বাধাটা কাটাই দিছি আমরা। এইবার ওদের হুশ আসছে ওয়েস্ট বেঙ্গলের, যে ভাই এই জমিদারি তো রাখা যাবে না, হিন্দু ডমিনেন্সির জন্য জমিদারি দরকার আছে, ঠিক আছে, হেজিমনি করবেন ভালো, ঠিক আছে। আমরা না বাংলায় মুসলমান, পূর্ব বাংলায় মুসলমানের সংখ্যা বেশি, সবসময় ছিল এটা, এখন তো আরো বেশি। সো অলওয়েজ মোর দেন 51% ছিল মুসলমান। তাহলে এইটা ওরা লিড নিয়ে ফেলেছে, দেশভাগ হওয়াতে এটা সুবিধা হয়েছে। আর এরপরে ওরা কি বেঁচে ছিল? জমিদারের বুদ্ধিতে নেহরু করে নাই জমিদারি উচ্ছেদ, তাতে লাভ হয়েছে কি? 1955 সালে ওদেরকেও করতে হয়েছে। কিন্তু এইবার এটাকে ওরা নানা ফাঁকি ঝুঁকি দিছে, আধা করছে, আধা খাসরা কাম করছে। সেম একই জিনিস আপনি বিহারে যান, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে সবচেয়ে পূর্ণ দিনের রাজ্য, অথচ যে জমিদারি ঠিক মতন উঠায় নাই, ক্যাপিটাল ফর্মেশন করতে দেয় নাই। এইটাই বিহারের পশ্চাৎপদতার সবচেয়ে বড় কারণ। তো জমিদারি উচ্ছেদের সাথে ক্যাপিটাল ফর্মেশনের ডাইরেক্ট সম্পর্ক আছে। মানে এটা স্রেফ জমিদার হিন্দুদের আধিপত্য ঠামায় রাখবার জন্য বিষয়টা না। আপনাকে ফার্দার যদি সমাজকে চালা রাখতে হয়, মানুষকে কাজ দিতে হয়, তাহলে আপনার ক্যাপিটাল ফর্মেশনের জন্য আপনাকে জমিদার উচ্ছেদ করতেই হবে। এই কাজটা আমরা করেছি 51 সালে, কিন্তু আমরা বাইরে উঠি নাই। এই যে জমিদার হিন্দু ছাউগুলা, প্রতীক বর্ধনেরা এখনো বলে তেভাগা তাদের অরিজিনাল জিনিস, জমিদারি না। চিন্তায় এখনো তারা জমিদারিকে উচ্ছেদ করাটাকে ঠিক মনে করে নাই, জমিদারের পক্ষে আর্গুমেন্ট করে। ওদের যে সব ইন্টেলেকচুয়াল, আপনি অবাক হয়ে যাবেন, জমিদারি রাখার পক্ষে এখন আর্গু করে, কমিউনিস্ট বলে দাবি করে। আবার বুঝেন সে কেমনে জমিদারি, তো লোককে কাজ দিতে হবে না, এই দায়িত্ব ওর না। তাহলে প্রতীক বর্ধন কেন বলতেছে তেভাগা? কেন বললো না জমিদারি উচ্ছেদটা ঠিক হয়েছে? তেভাগা মানেই তো জমিদারিকে যে গ্রহণ করে নিচ্ছে এবং জমিদারি থাকাটাকে সঠিক মনে করছে। কারণ সে তার হিন্দু জমিদারিটা যদি চলে যায়, তাহলে তার
হিন্দু আধিপত্যটা চলে যাবে। এটাকে আমি বলছি এই জন্য হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ আর কমিউনিজম একদম একই কথা। এই হিন্দুত্ববাদ এখান থেকে শুরু হচ্ছে। এই হিন্দুত্ববাদের ভিত্তিতে হিন্দু ডমিনেন্সি রাখতে হবে, এই ভিত্তিতে তারা দেশ ভাগ করছে। 47 সালে দেশ ভাগ এই জন্য হয়েছে। কখন থেকে? 47 সালে হয় না, এটা এটা শুরু আমি আমার হিসেবে আমি বলেছি বহু আগে, 1815 সালে রাজা রামমোহন রায় এই প্রস্তাবক। এখান থেকে রামমোহন রায় থেকে বঙ্কিমচন্দ্রের ঘুরে 1885 সালে প্রথম যখন কংগ্রেস বলে একটা পার্টি হয়, ওই পার্টিটা হিন্দুত্বের ভিত্তিতে, পরবর্তী ব্রিটিশ উত্তর ইন্ডিয়া চলবে হিন্দুত্ব ভিত্তিতে, এই সিদ্ধান্ত নেয় এই পার্টিটা। ফলে সে তো আসলে হিন্দুত্বের ভিত্তিতে পরবর্তী ইন্ডিয়া চলবে এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে ন্যাচারালি এর অপোজিট পার্টটাই হলো জিন্নার নেতৃত্বে একটা মুসলিম লীগ, জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ এবং পরবর্তীকালে পাকিস্তান। ন্যাচারাল ওয়ে। কারণ আপনি তো আগে 85 সালে কংগ্রেস পার্টিটা করে কেন হিন্দুত্ববাদের ভিত্তিতে ইন্ডিয়া বানাবেন বললেন? সো ইট ইজ ইউ দ্য হিন্দুস, আপনাদের হিন্দুত্ববাদ। আপনার কি করে লোককে কাজ দিবেন, আপনার দেশেও কি করে দিবেন, ওটা আপনি খেয়াল করেন না। আপনি খালি হিসাব করতেছেন কেমনে দাবড়ায় রাখা যাবে মুসলমানদের। কি আশ্চর্য কথা, নিজে না খেয়ে দাবড়ায় রাখবেন। যে অবস্থা হয়েছে বিহারের, আমি কেন বিহারের উদাহরণটা দিলাম, ইন্ডিয়ার সবচেয়ে গরিব পুরনো দিনের রাজ্য, যারা ব্রিটিশ আমলেও যারা রাজ্য ছিল, প্রদেশ ছিল, তারা এই আমলেও কেন গরিব হয়ে আছে, তার পিছনের কারণগুলো এগুলা। আপনি জমিদারিটা ঠিক মতো না উঠালে ক্যাপিটাল ফর্মেশন হবে না, ক্যাপিটাল ফর্মেশন না হলে নতুন কাজ সৃষ্টি করতে পারবেন না। এই হচ্ছে বটম লাইনটা। এটা কখনোই এই যে প্রতীক বর্ধনের মতো হিন্দুরা এই যে জমিদারের ছাওয়ালগুলা এর সম্পর্কে কখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে জমিদারের উচ্ছেদটা কেন দরকার। খালি ওরা দেখেছে এটা থাকলে সুবিধাটা কি, সুবিধা কি পাইছিলাম, হিন্দু ডমিনেন্সিটা পাইছিলাম, এইটাই হচ্ছে তাদের সুখের বিষয়। খালি এটার উপর দিয়ে চালাই গেছে, এখনো চালাচ্ছে। এইটাই খালি দেখানোর জন্য আপনাদেরকে আমি এই প্রতীক বর্ধনের তেভাগা থেকে মামদানি তাদের অ্যাচিভমেন্ট, এই বয়ান যে ভুয়া, এইটাই প্রমাণ করার জন্য এত কথা বললাম। থ্যাংক ইউ।